সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে সদর দপ্তর। বুধবার সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনারা। এ সময় তিনি আরও বলেন, সেনা ও আইসিটি অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। সরকারের চাওয়া অনুযায়ী গুমে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার চলবে। নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। প্রশ্ন আসে, গুমের দায়ে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার, অস্ত্র উদ্ধার ও নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে। 50% সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেয়ার প্রসঙ্গে সদর দপ্তর জানায়, লম্বা সময় বাইরে থাকায় প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরে যাবে সেনারা। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্রপ্রবেশ ও বিভিন্ন জায়গায় গোলাবারুদ উদ্ধারে উদ্বেগ জানায় সেনা সদর। গত 15 মাস যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি। প্রশ্ন করা হয় গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার নিয়ে। সেনা কর্মকর্তারা বলেন, সরকারের সিদ্ধান্তেই চলবে প্রক্রিয়া। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। সরকার ও কমিশনের পরিপত্র অনুযায়ী সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেয়া হয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্রের জন্য অসংখ্য মানুষকে আবারও গুম খুনের শিকার হতে হবে কিনা, কিংবা আবু সাইদ মুগ্ধের মতো হাজারো আন্দোলনকারীদের জীবন দিতে হবে কিনা, তা নির্ভর করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উপর। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানিতে বুধবার আপিল বিভাগে একথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেন, সংবিধান কোরআন বা বাইবেল নয় যে তা পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত সহ 5 পক্ষের 9 জন ব্যক্তি। 8 দিন ধরে তাদের আইনজীবীদের শুনানি শেষ হয় বুধবার প্রথমার্ধে। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে চূড়ান্ত শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া ওই রায়ে বিচারের চেয়ে রাজনৈতিক প্রভাবই বেশি ছিল। সে রায়ের ফলে এদেশে সাধারণের ভোটাধিকার হরণ করে ধ্বংস করা হয় গণতন্ত্র, শুরু হয় গুম খুন। যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। সর্বোচ্চ আদালতকে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে তা পরিবর্তন করা যাবে না। জনগণ চায় এটি পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হোক। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এটাও বলেছি, যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসলিউট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। এর আগে রিভিউ আবেদনকারী বিএনপি মহাসচিবের পক্ষে তার আইনজীবী মতামত দেন, আপিলের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও এর প্রয়োগ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত হবে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আবারও বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানি করবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও দুর্নীতি মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ। সিআরআই এর নামে 15 কোটি টাকা লোপাট, 439 কোটি টাকা সন্দেহজনক লেনদেন এবং 36 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ এনেছে দুদক। এই মামলায় আসামি করা হয়েছে আরও 5 জনকে। বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সংস্থার দুর্নীতি প্রতিরোধ বিভাগের মহাপরিচালক। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত প্রায় 15 বছর
ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখা, ভাবমূর্তি উন্নয়ন করাসহ প্রায় সব স্বার্থ রক্ষার নামে চলছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI এর কার্যক্রম। সরকার পতনের পর দুদকে আসতে থাকে শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ। বাদ যায়নি CRIও। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে CRI আওয়ামী লীগ সরকারের স্বার্থ রক্ষার নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাৎ আর চাঁদাবাজিতে ব্যস্ত ছিল। প্রভাব খাটিয়ে 23টি কোম্পানি থেকে সমাজ কল্যাণের নামে আদায় করে প্রায় 47 কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসেবে কমপক্ষে 70 কোটি টাকা থাকার কথা থাকলেও 15 কোটি টাকার হিসাব পাওয়া যায়নি। আর অস্বাভাবিক লেনদেন হয়েছে 439 কোটি টাকা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ না করে এবং সমাজসেবা অধিদপ্তরের থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও SRO জারি করে কর সুবিধা প্রদান করা হয় এবং CRI কর সুবিধা গ্রহণ করে থাকে। এদিকে বিএনপি চেয়ারপারসনের সামরিক উপদেষ্টার নাম ভাঙিয়ে দুদকে কনস্টেবল নিয়োগের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রার্থীর দেয়া 2টি চেক, নগদ অর্থ, প্রবেশপত্র সহ গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত 4/11/2025 তারিখে বিকাল 4:30 ঘটিকায় তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুদক জানায় সংস্থাটির নাম ভাঙিয়ে এ ধরনের প্রতারণা নতুন নয়। আগেও এমন অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য আমাদের FIR এ রয়েছে। আমরা রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ মিছিল সমাবেশের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে, এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আরও বলেন, নিরাপত্তার কারণে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার বাইরে নেয়ার পরামর্শ তদন্ত কমিটির। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রায় 3.5 মাস পার হয়েছে। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। এ নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব। জানান, যুদ্ধবিমানের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার বাইরে করার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। ফাইন্ডিংস ছিল, সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রেস সচিব বলেন, নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে। তার নির্দেশে কেউ রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে। কেউ এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। প্রেস সচিব আরও জানান, ভারতে অবস্থান করা শেখ হাসিনার কর্মকাণ্ডে নজর রাখছে অন্তর্বর্তী সরকার। এটা ওরা মেনে চলে, সেইটার জন্য ওইখানে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন এ মাসের মাঝামাঝি প্রকাশ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। তদন্ত কমিটির মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অতি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ উপদেষ্টা। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা ৬০টি অস্ত্র চুরির অভিযোগে ২৮ অক্টোবর থানায় জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। বুধবার আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ৫ নভেম্বর প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি তদন্ত কমিটি, তাই কমিটির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এমন অগ্নিকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের কেপিআইগুলো আছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কেপিআইগুলো ভিজিট করেছে। তারা সেখানে যে সমস্ত নিরাপত্তা ঘাটতি আছে, নানা রকমের নিরাপত্তা ঘাটতি আছে, সবটাই খতিয়ে দেখছে এবং সেই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছে। অগ্নিকাণ্ডের সময় খোয়া যাওয়া অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন, অস্ত্র চুরি হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাবে না। প্রচণ্ড হিটে বের হয়ে গেছে। এখন ওখান থেকে যেগুলো জিনিস হয়, স্যাম্পলগুলো অনেক সময় তারা রিলিজ করে দেয়, সেগুলা তার মধ্যে কতটুকু কাস্টমস রিলিজ করেছে এবং এরা বাই নেম এখন আমাদের কাছে চলে আসতেছে যে আপনারা সার্টিফিকেট দেন যে ফায়ার হয়েছিল। এই জন্য নির্দিষ্ট অথরিটি আছে, ফলে এটা ঠিক এক্স্যাক্টলি নিশ্চিত করে বলা যাবে না যে এই জিনিসগুলো হয়েছে। কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে তুরস্কে পাঠানো ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর নভেম্বরের মাঝামাঝি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে নির্দিষ্ট সময় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলে দেশের জন্য বড় ক্ষতি হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মতবিরোধ দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। পাশাপাশি জোর দিয়েছেন দলগুলোর দায়িত্বশীল ভূমিকার উপর। ৭ মাস সংলাপের পর গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে। এতে সংস্কারের প্রস্তাব ছিল ৮৪টি। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি সহ ১৫ প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। ২৮ অক্টোবর ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ দিয়েছে তাতে যুক্ত সনদে নোট অব ডিসেন্ট থাকলেও নেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায়। খসড়া অনুযায়ী গণভোট হবে আদেশ এবং এই তফসিলের ওপর, থাকবে না নোট অব ডিসেন্ট। বিএনপি একে প্রতারণা আখ্যা দিয়ে নির্বাচনের দিনে গণভোট চেয়েছে, আর জামায়াত চেয়েছে নোট অব ডিসেন্ট মুক্ত তফসিলের ওপর নভেম্বরে গণভোট। এনসিপিও নোট অব ডিসেন্ট চায় না গণভোটে। এ নিয়ে বিরোধ চলছে দলগুলোর মধ্যে। এ অবস্থায় সরকার রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছাতে ৭ দিন সময় দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে ভূমিকা নিতে হবে, কোনোভাবেই সংকট সৃষ্টি করা যাবে না। রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই বসতে পারত বা দেশটা যদি নিজেই পরিচালিত হতে পারতো, তাহলে কি অন্তর্বর্তী সরকার লাগে? মানে আমরা সংকটে পড়েছি, আমরা যদি সবাই নিজে চলতে পারি আগামী নির্বাচন পর্যন্ত, তাহলে তার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতো না। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মিডিয়েশন করা। রাজনৈতিক দলের মতবিরোধের কারণে ভোট নিয়ে সংকট তৈরি হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে, সুযোগ নেবে পতিত স্বৈরাচার, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিক্রিয়া এবং জনগণের যে আকাঙ্ক্ষা, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের যে আকাঙ্ক্ষা, সবগুলো মাথায় রেখে এই সরকারকে অত্যন্ত দায়িত্বশীল একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো ধরনের যদি ভুল সিদ্ধান্ত হয় তাহলে সেই সিদ্ধান্তটি বা কোনো রকমের জনপ্রত্যাশার সাথে যদি সঙ্গতিপূর্ণ না হয় তাহলে এটি আমাদের দেশের জন্য খুব ক্ষতি হতে পারে। নির্বাচনের দিন একই সাথে গণভোট হলে তাতে কোনো সমস্যা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে প্রথম ছাত্র সংসদ নির্বাচন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। নির্বাচনের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা, তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। প্রতিষ্ঠার 20 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন।
এতে উচ্ছ্বাস জানান শিক্ষার্থীরা, প্রকাশ করেন সংসদ নিয়ে তাদের প্রত্যাশা। আমাদের বাসের সংকট থেকে শুরু করে অনেক রকম সংকট আছে, তো আমরা মনে করি যোগসু নির্বাচনের মাধ্যমে এই সমস্যাগুলো দূর হবে। সে নিজের স্বার্থ ছাড়া ক্যাম্পাসের স্বার্থে কাজ করবে। দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে হওয়ার কথা, তো সেটা অনেক বছর ধরে নানা জটিলতার কারণে হচ্ছে না। নির্বাচনী তফসিল ঘোষণা করেন যোগসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাক্তার মোস্তফা হাসান। জানান ১২ থেকে ১৭ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। নির্বাচনী তফসিল ঘোষণা ৫/১১/২০২৫ বুধবার বিকাল ২টা ৩০, যেটি আজকে এখন চলছে। এছাড়া প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সরকারি ছুটি বিবেচনায় নিয়ে ২২ ডিসেম্বর ভোটের তারিখ ঘোষণা করা হয়। ফল ঘোষণা করা হবে সেদিনই। ভোট গ্রহণের তারিখ ২২/১২/২০২৫, ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ভোট গণনা। ওই দিনই যদি ভোট আগে গণনা শেষ হয় ওই দিনই তখনই শুরু করব আমরা। যদি শেষ হয় ওই দিনই তাহলে ভোট গণনা শুরু হবে। ফলাফল ঘোষণা সোমবার হতে পারে, মঙ্গলবারও হতে পারে। নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে ছাত্রদল, তবে অভিযোগ রয়েছে ছাত্র শিবিরের। আমরা নির্বাচনে আসব, ইনশাল্লাহ কাজ করছি, তাদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সেই সাড়ার মাধ্যমে আমরা আরও বেশি আশান্বিত হচ্ছি। ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ফুল প্যানেল বিজয় উপহার দেবে ইনশাল্লাহ। একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর তারিখ ঘোষণা করেছে, যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণের বহিঃপ্রকাশ। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন ছাত্র সংগঠনগুলো। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জনে। আর একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১০৬৯ জন। এবছর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪,৯৯২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু নভেম্বরের ৫ দিনেই মারা গেছেন ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় ২৪ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে ২ জন মারা গেছেন। আর গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫৮ জন ডেঙ্গু রোগী। একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ শরিয়া ভিত্তিক ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো এক্সিম সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ২ বছরের মধ্যে একীভূতকরণ কাজ শেষ হবে বলে জানান গভর্নর আহসান এইচ মনসুর। এই ৫ ব্যাংকের মধ্যে ৪টির মালিকানায় ছিল এস আলম, একটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়। ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। এতে গ্রাহককে জমানো অর্থ ফেরত দিতে পারছে না ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে এসব ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানিয়েছেন, একীভূত হওয়া ব্যাংকগুলোতে শিগগিরই দায়িত্ব বুঝে নেবেন প্রশাসকরা। আমানতকারীদের ভয়ের কিছু নেই বলেও জানান গভর্নর। সবচেয়ে খারাপ সময়টা চলে গেছে, এখন ওই রকম আস্থাহীন হওয়ার মতো কারণ আমরা দেখি না। আমরা মনে করি যে আমরা এখন ওয়েল প্রিপেয়ার টু কোপ উইথ সিচুয়েশন। এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা বিশাল পরিবর্তন, তারা তাদের অ্যাক্সেস টু দেয়ার মানি পাবে। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।